প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছে। 5 আগস্ট সকালটি শেখ হাসিনার জন্য কেমন ছিল? এই প্রশ্নটি পুরো জাতির কাছে এখনো এক বিরাট রহস্য। সেদিন সকালে ঘুম থেকে উঠে কি করেছিল শেখ হাসিনা? কেমন ছিল সেদিনের গণভবনের নিরাপত্তা? ঠিক কোন সময়ে গণভবন ত্যাগ করেছিলেন শেখ হাসিনা? দেশ ত্যাগের পূর্বে শেখ হাসিনা কি নিজ হাতেই রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়েছিল? এমনকি ঠিক কোন সময়ে শেখ হাসিনা বাংলাদেশের সীমানা থেকেই ভারতের সীমানায় প্রবেশ করেছিলেন? এমন হাজারো প্রশ্ন আপনার আমার মনে এখনও চিন্তার ভাঁজ ফেলায়। তবে অবশেষে আইকনিক ফোকাসের হাতে এলো সেই দিন সকালের সত্য ঘটনাটি। তাহলে আর দেরি না করে চলুন এক নিঃশ্বাসে দেখে আসি কেমন ছিল 5 আগস্টের সকাল, কি ঘটেছিল সেদিন সকালে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশের মাঝে দ্বিধা কাজ করলেও প্রতিরক্ষা বাহিনী ততদিন তাদের কাজটাকে পরিষ্কার করে দিয়েছে। দেশের স্বার্থে তারা সব সময়ের মতোই এবারও জনগণের পাশে আছে। সেদিনের সকালটা 8-10টা সকালের মতো থাকলেও জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলন শুরু হওয়ার আগের দিনগুলোর মতো অবশ্যই ছিল না। আগস্টের প্রথম সপ্তাহটা কেটেছে কেবলই দুশ্চিন্তা, চাপা শঙ্কা ও উত্তেজনায়। গোটা একটা জাতি যেন অপেক্ষায় ছিল এক নতুন ইতিহাসের সাক্ষী হতে। কিন্তু তখন হয়তো তিনি ভাবেননি যে দিনটা চলে এসেছে। 5 আগস্টেও তিনি ভোরেই ঘুম থেকে ওঠেন। আগের রাতেও অনেক দেরিতে ঘুমোতে যাওয়ার পরেও তিনি আগেই ঘুম থেকে ওঠেন। ফজরের নামাজে বসে তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন। নামাজের শেষে 1 কাপ চা নিয়ে বসলেন নিজের অফিস কক্ষে। চারদিকে তখন কড়া নিরাপত্তা বেষ্টনী। এলিট বাহিনী, এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিবিআর সহ একাধিক নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেই সময় গণভবনকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীতে থাকা আস্থাভাজন উপদস্থ কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলা শুরু করলেন তিনি। কারফিউ বলবৎ আছে, এমনকি কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বাহিনীর সদস্যরা তাকে আশ্বস্ত করেছিলেন। সংবাদ মাধ্যমের দ্বারা জানানো হলো রাজধানীতে সকল ধরনের প্রবেশপথ বন্ধ করা হয়েছে। একটা পিঁপড়াও শহরে ঢুকতে পারবে না। এরপর তিনি সকালের নাস্তা করলেন। ওই দিন খাবারের মেনুতে কি থাকবেন তারও খবর নিলেন, কারণ রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে নানান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার দেখা করার কথা। সেদিন ওই সময়ে গণভবনের বাহিরে সাংবাদিক হিসাবে সরজমিনে গিয়ে বেশ চুপচাপ একটা পরিবেশ দেখেছিল বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আগের দিনগুলোর তুলনায় প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা বেশ কড়া। কিন্তু অবাক করা বিষয় হলো গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছিল, এমনকি রিক্সা ও ব্যাটারি চালিত অটোরিকশাও। গণভবন থেকে কয়েক মিনিট গাড়ি চালানোর দূরত্ব বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেখানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু আগের দিনগুলোর মতো গণভবন সংলগ্ন আসাদ গেট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং হেলমেটধারী ছাত্রলীগ কর্মীদের দেখা মেলেনি। তাদের আসতে হয়তো আরও ঘণ্টাখানেক সময় লাগবে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে দেখা গেল গাড়িগুলোকে সাকুরা বার অ্যান্ড রেস্টুরেন্টের পাশে ছোট রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কেউ বলে ট্যাঙ্ক বা কেউ বলে আর্ম পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি, সেগুলো দেখা পাওয়া গেল হোটেলের সামনে। কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হলো যেদিক থেকে বিক্ষোভকারীদের আসার কথা সেই শাহবাগের বদলে ট্যাঙ্ক বা আর্ম পার্সোনাল ক্যারিয়ার এপিসিগুলো বাংলা মোটর মোড়ের দিকে তাক করে রাখা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ততক্ষণে বেশ কয়েকশো মানুষ জড়ো হয়ে গেছে। চাংখারপুলেও বিক্ষোভকারীদের ভিড়। সেদিন এখানে আরেকটু পরেই অনেকেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনের পরিবেশটা আবার চুপচাপ ছিল। মেট্রো না চলায় স্টেশনও নিঃশব্দ। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে গোয়েন্দা পুলিশের সশস্ত্র সদস্যরা গাড়ি ও পথচারীদের থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। তাদের আচরণও ছিল রূঢ়। কাছের মিন্টু রোড, হেয়ার রোডের মন্ত্রীপাড়াতেও নীরবতায় ছেয়ে রয়েছিল।
কেবল প্রধান বিচারপতির বাসভবনের বাইরের দেয়ালে কিছু কর্মীকে রং করতে দেখা যায়। আগের কয়েকদিন ওইসব দেয়ালে বিভিন্ন স্লোগান লিখেছিল আন্দোলনকারীরা। এরকম দেয়াল লিখন সেদিন পুরো ঢাকা শহর জুড়েই দেখা গেছে। মূলত 3টি স্লোগানই ছিল, খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা এবং শেখ হাসিনা পদত্যাগ করো। শেখ হাসিনা ততক্ষণে গণভবনের নিরাপত্তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। বেশ কয়েকটি গোপন সূত্রের মাধ্যমে ফাঁস হওয়া খবরের ইঙ্গিত বড় কিছু একটা ঘটতে চলেছে। নিজের দলের লোকদের ব্যবহার করে আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তিনি আগের দিনটা সময় চেয়ে নিয়েছিলেন, কিন্তু তাতেও হিতের বিপরীত হয়। আন্দোলন আরও ছড়িয়ে পড়ে, উভয় পক্ষে অনেক হতাহতের ঘটনা ঘটে। সেই দিনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে এনে 5 আগস্ট ঘোষণা দিয়েছিলেন, আর তাতেই কাজ হলো। দুদিন আগে অর্থাৎ 3 আগস্ট সেনাবাহিনীর কর্মকর্তাদের অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেছিলেন সশস্ত্র বাহিনী দেশের স্বার্থে জনগণের পাশে থাকবে। তাই 20 জুলাই থেকে মোতায়েন করা সেনা সদস্যরা দেশবাসীর উপর গুলি চালাবেন না বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন অর্থাৎ 3 আগস্ট সরকার পতনের দাবিতে সমর্থনকারীরা রাস্তায় নেমে এসেছিল। বোঝাই গিয়েছিল গণ অভ্যুত্থান আসন্ন। আর সবকিছুর চূড়ান্ত রূপটা দেখা যায় 5 আগস্ট সকাল 10:30টার মধ্যে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠান। তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছিলেন। 1971 সালে 16 ডিসেম্বরের মতো ঢাকার পতন হতে চলেছে এমন গোয়েন্দা প্রতিবেদন নিয়ে তারা বৈঠকে যোগ দেন। পার্থক্য হচ্ছে 71-এ পাকিস্তানি বাহিনীকে বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতীয় যৌথ বাহিনী ঘিরে ফেলেছিল, আর 2024-এ এসে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীকে তাদের ব্যর্থতার জন্য ভৎসনা করে বিক্ষোভকারীদের প্রতিরোধের নির্দেশ দেন। কিন্তু বাহিনী প্রধানরা রক্তপাত এড়াতে চান। তারা জানেন গুলি করলে আরও হতাহতের ঘটনা ঘটবে, রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু তার বিনিময়েও গণভবন থেকে সাধারণ মানুষকে দূরে রাখার নিশ্চয়তা দেওয়া যাবে না। তারা গোয়েন্দা প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীকে রাজধানীর প্রবেশের পথে লাখ লাখ মানুষ অবস্থান করছে বলে জানান। ইতিমধ্যেই যাত্রাবাড়ি, সাভার, আশুলিয়া, উত্তরায় অনেককেই হত্যা করেছে পুলিশ। 5 আগস্ট সকালেই মৃতের সংখ্যা প্রায় 100-তে গিয়ে পৌঁছায়। তখনও ডিএনপির কমান্ড সেন্টার চালু ছিল। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজধানীতে প্রবেশপথ বন্ধ করতে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠাচ্ছিলেন। কিন্তু বৈঠকে তাদের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানায় ঢাকার পতন এখন আর সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার ব্যাপার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে শেখ হাসিনার সামনে তখন একটাই বিকল্প খোলা, পদত্যাগ। প্রথমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। অফিসারদের ধমক দিয়ে বলেন তাদেরকে তিনি তুলে এনে আজকের এই অবস্থানে বসিয়েছেন। এখন তারা সরকার আর রাষ্ট্রকে রক্ষা করতে পারছেন না। তারা প্রতিক্রিয়ায় ব্যর্থ মনোরথ হয়ে উচ্চপদস্থ কর্মকর্তা তার বোন শেখ রেহানার সঙ্গে গণভবনের ভিন্ন একটি কক্ষে কথা বলেন। রেহানা শেখ হাসিনার সাথে কথা বললেও তখনও তাকে মানানো যায়নি। অগত্যায় ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। তিনি কর্মকর্তাদের আলোচনায় প্রথমেই সরকারকে রক্ষা করতে ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন, কিন্তু অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তার মায়ের সঙ্গে কথা বলেন। শেখ হাসিনা এবার রাজি হলেন। তবে ধানমন্ডি 32 ও গোপালগঞ্জে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে চান। কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন এতে নতুন করে ঝামেলা তৈরি হতে পারে। টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর তিনি তার মন পরিবর্তনও করতে পারেন বলেই তাদের আশঙ্কা ছিল। তাই তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এবার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চাইলেন। জয়ের ঘনিষ্ঠ বন্ধু তথ্য প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রস্তুত করতেও বলা হয়। তিনি তার মোবাইল ফোনে সেটির খসড়াও লিখেছিলেন, অথবা আগে থেকেই খসড়াটি তার সঙ্গেই ছিল। কর্মকর্তারা ঢাকা ও শাহবাগের আশেপাশের নতুন তথ্য নেন। তাদের হিসেব অনুযায়ী গণভবন থেকে বিক্ষোভকারীরা কেবলমাত্র 45 মিনিটের দূরত্বে তখন। তাই বক্তৃতা রেকর্ড করার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। জাতির উদ্দেশ্যে শেষ ভাষণটাও
শেখ হাসিনা আর দিতে পারেননি। শেখ হাসিনা এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যাটেলাইট ফোনে ফোন করে তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইট পাঠানোর অনুরোধ করে। মোদী সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান, কিন্তু দ্রুতই আবার ফোন করে মোদী জানান কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠালে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে, এটি তার প্রস্থানের উপরও প্রভাব পড়বে। শেষ পর্যন্ত তাড়াহুড়ো করেই ব্যাগ গোছাতে হলো শেখ হাসিনাকে। প্রথমে 4টি সুটকেস নিয়ে হেলিকপ্টারে, তারপর বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতের পথে যান। হয়তো এর মাধ্যমেই শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি টেনেছেন। শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে চলে যাওয়ার 1 মাস পরেও সরকারের শীর্ষ কর্মকর্তারা এতদিন মুখ বন্ধ রেখেছিলেন। 5 আগস্টের অফিসিয়াল সংস্কারটি কেবলমাত্র কয়েকটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এরপর থেকেই সংবাদ মাধ্যম বা অন্য কোনো প্ল্যাটফর্মে এ বিষয়ে বিস্তারিত কিছু বা বিশদ কোনো বিবরণী দেয়া হয়নি। বঙ্গভবন থেকে শুধু প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রটি গৃহীত হয়েছে বলেই ঘোষণা দেওয়া হয়েছিল। তিনি কোথায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং তিনি নিজেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা সে বিষয়ে কোথাও খোলাসা করা হয়নি। এ বিষয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটি শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে যে না, মানে তিনি নিজে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি। এই সূত্রটি জানান ওই দিন শেখ হাসিনা বঙ্গভবনে যাননি বা পদত্যাগপত্র জমা দেননি। পদত্যাগপত্রটি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন এক শীর্ষ বেসামরিক আমলা। পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে রাষ্ট্রপতির এমন নোটের নিচে করা একটি সইয়ের মাধ্যমেই শেখ হাসিনার দীর্ঘ 15.5 বছরের শাসনামলের অবসান ঘটল। কাজটা এতটাও সহজ ছিল না। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে এটি সফল হয়েছিল। আন্দোলনটি মূলত জুলাইয়ের প্রথম দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্যই শুরু হয়েছিল। 16 জুলাই থেকে শত শত বিক্ষোভকারী, যাদের মধ্যে অনেক শিক্ষার্থী ও শিশু নিহত হয়েছে। এরপর আন্দোলনটি শেখ হাসিনার পদত্যাগের এক দফা এক দাবিতে রূপ নেয়। শেখ হাসিনার টানা 4র্থ মেয়াদ হঠাৎই শেষ হয়ে গেল তার পুনর্নির্বাচনের মাত্র 7 মাসের মাথায়, যে নির্বাচনে শুধু তার দল, জোটের অংশীদার এবং তার নিজের দলের দামি প্রার্থীরাই অংশগ্রহণ করেছিল। বিশ্লেষকরা বলছেন গত 3 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর উপর গুলি না চালানো এবং জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত 48 ঘন্টার মধ্যেই তার প্রস্থান ত্বরান্বিত করেছে। সূত্রটি আরও জানায় 5 আগস্ট গণভবনে 2 ঘন্টার উত্তপ্ত বিতর্কের পর অবশেষে দুপুর 12:30টার দিকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। এরপর তাকে এসএসএফ সদস্যরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশেই গণভবনের কাছে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে ইটের স্তূপের পাশেই একটি হেলিকপ্টার অবস্থান করছিল। চারদিকে তখন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তখন ইন্টারনেটও বন্ধ ছিল। কি ঘটছে তা নিয়ে অন্ধকারে ছিল সাধারণ মানুষ। হেলিকপ্টারে করে তাকে ও তার বোন শেখ রেহেনাকে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা একটি বিমান বাহিনীর অপেক্ষমান C-130 পরিবহন বিমানে চড়ে ভারতের দিকে উড়াল দেন। শেখ হাসিনা ভারতে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর তার পদত্যাগে ঘোষণা দেওয়া হয়। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।